প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ওবিসি কেস আপডেটের নিয়ে এই ভিডিওটা করতে যাচ্ছি। তবে তোমরা অনেকে এই ভিডিওটা শেষ অবধি দেখো না, তারা বিভিন্ন রকম কমেন্ট করো। আগেই বলে রাখি যে এই ওবিসি কেসের এসএলপি উইথড্র হলেও যারা অ্যাফেক্টেড, অর্থাৎ যারা এই অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, তারা কিন্তু এপিল করতে পারবে, এই সুযোগটা দেওয়া আছে। এবার আমরা আসি যে এই ওবিসি কেস আপডেটটা কি হলো এবং এখন সরকার কি করতে পারে। আচ্ছা, আমরা ওবিসি কেস আপডেটের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখছি, সেটা হচ্ছে যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে 66টি জনগোষ্ঠী থাকবে এবং 7% ওবিসি থাকবে। এই মানে এটা মেনটেন করেই কিন্তু এখন সব নোটিফিকেশন বেরোবে এবং যারা পরীক্ষা দেবে তারা সেটা মেনে নিয়েই পরীক্ষাগুলো দিবে। অর্থাৎ কোনো জটিলতা আর থাকলো না, নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকলো না। কিন্তু কিন্তু সমস্যাটা হচ্ছে পুরনোদের নিয়ে, অর্থাৎ যারা অনগোয়িং এ আছে তাদের ক্ষেত্রে কি হবে। বিশেষ করে যারা এসএলএসটি চাকরি প্রার্থী আছো, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কি হবে, এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তিত আছো বা সবাই আমরা সেটারই প্রশ্নের উত্তর খুঁজছি যে এদের কি হবে। কারো কারো পরীক্ষা হয়ে গেছে, রিটেন বেরিয়েছে, এবং কারো কারো ক্ষেত্রে আমরা দেখছি যে রিটেন মানে ভেরিফিকেশনও হয়ে গিয়েছে। বিভিন্ন রকম জায়গাগুলো আমরা লক্ষ্য করছি। তো এদের ক্ষেত্রে কি হবে, আগে এই একটা জায়গা ক্লিয়ার করে নেওয়া উচিত। দেখো, ওবিসি কেস এইটা যে স্টার্ট হয় সেটা কিন্তু একটা বিশেষ পরিপ্রেক্ষিতে স্টার্ট হয়। সেটা হচ্ছে 2010-12-তে 77টি সম্প্রদায়কে কিন্তু ওবিসি সম্প্রদায় করা হয়, ওবিসি মর্যাদা দেওয়া হয়। এবার সেখানে কিন্তু আমরা 17% দেখি যে 17% সুযোগ দেওয়া হবে। আচ্ছা, এবার এই যে এই তৎকালীন সরকার যে 77টি সম্প্রদায়কে বাড়িয়ে ওবিসি করে দিয়েছিল, ওবিসি এ এবং ওবিসি বি এ দুটো ভাগ করেছিল, সেটা নিয়ে কিন্তু একটা মাননীয় হাইকোর্টের রায় হয়। সেটা হচ্ছে ওবিসি এই কেসটা নিয়ে রায় হয়, যে রায়টা বেরিয়েছিল, মহামান্য হাইকোর্টের রায়টা বেরিয়েছিল মে 2024-এ। সেখানে এই যে 77টি সম্প্রদায়কে ওবিসি মর্যাদা দেওয়া কিন্তু অসাংবিধানিক বলে ঘোষণা করে দেওয়া হয়। অর্থাৎ এরা কিন্তু এটা একদম অসাংবিধানিক। তখন রাজ্য সরকার তৎকালীন একটা চিন্তা করে যে না, এটার বিরুদ্ধে একটা এসএলপি করা যেতে পারে। সুপ্রিম কোর্টে একটা এসএলপি হয় এবং এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে কিন্তু এসএলএসটি নোটিফিকেশনটা প্রকাশ হয়। এবং এসএলএসটি নোটিফিকেশনটা প্রকাশ হয় 30শে মে 2025। এবং এখানকার যে অর্ডারটা, সেই অর্ডারটা ভায়োলেট করেই কিন্তু এই নোটিফিকেশন প্রকাশ হয়। ঠিক ভায়োলেট বলা যাবে না, কারণ নোটিফিকেশনের মধ্যে কিন্তু বলা ছিল যে ওবিসি, যদিও এরকম একটা রায় বেরিয়েছে, ওবিসির রায় যেটা হবে, এসএলপির রায়, ফাইনাল রায় যেটা হবে, সেটার কিন্তু মেনে নিয়েই সবাইকেই মেনে নিতে হবে। সেটা কমিশন মানবে এবং যারা ক্যান্ডিডেট আছে তারাও মানবেন। এই এই ইয়েটা কিন্তু ছিল, সুযোগ মানে এটা বলা ছিল ক্লিয়ারলি নোটিফিকেশনের মধ্যে। আচ্ছা, এবার তাহলে আমরা কিন্তু দেখছি যে এই রায় বেরিয়েছিল মে 24-এ, মাঝখানে এই নোটিফিকেশনটা বেরোয় এবং তাতে বলাও ছিল যে রায় যা হবে সবাই তা মেনে নেবে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকের যে এসএলপি উইথড্রলটা দেখতে পাচ্ছি, অর্থাৎ যখন আগের রাজ্য সরকার ছিল সেই এসএলপিটা দাখিল করেছিল, এবং বর্তমান যে রাজ্য সরকার আছে তারা আসার সঙ্গে সঙ্গে কিন্তু তারা কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তার মধ্যে কিন্তু একটা হচ্ছে যে 77 যে জনগোষ্ঠী আছে বা সম্প্রদায় আছে তাদেরকে কিন্তু ওবিসি রাখা হবে না, বা ওবিসি কে একটাই ভাগ রাখা হবে, শুধু ওবিসি। এবং সেখানে 17% থেকে 7% ওবিসি করা হয়। আচ্ছা, এবার আরো একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে যে এসএলপি যেটা চলছিল সেটা কিন্তু বর্তমান রাজ্য সরকার সেটাকে উইথড্র করে নিল। তার মানে এটা দাঁড়াচ্ছে এরকম যে 17% নিয়ে যে সরকারের যে দাবি ছিল সেটা এখন আর থাকলো না। তাহলে সরকার 7% ধরেই এগোতে চাইবে। সেটা কোন ক্ষেত্রে, সেটা নতুন ক্ষেত্রে এগোতে চাইবে, এটা স্বাভাবিক। এবার তাহলে সবগুলো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে সব নিয়োগের ক্ষেত্রেই ওবিসি 7% ধরেই এগোনো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা যেখানে আমাদের, সেটা হচ্ছে যে যেগুলো অনগোয়িং প্রসেস ছিল, সেই অনগোয়িং প্রসেসের ক্ষেত্রেও কি একই রকম সমস্যা হবে, অর্থাৎ 7% ধরে রিপ্যানেল হবে। আচ্ছা, এই সমস্যাটা কিন্তু বেশ একটা সমস্যা এবং এটার কারণে কিন্তু বেশ কিছু জটিলতা অ্যারাইজ করে গেছে। যেটা আমাদের মানে এখন মনে হচ্ছে যে 2025-এর এসএলএসটিটা কি হবে, এটা একটা আমাদের সবারই দুশ্চিন্তা। যেটা
আরো বলা যেতে পারে যে রাজ্য সরকার যেহেতু 17% থেকে 7%-এর নিয়ে একটা বিল পাস করেছে, তাহলে রাজ্য সরকার চাইবে যে 7% নিয়ে সেই প্যানেলটা তৈরি করতে। এটা একটা স্বাভাবিক ঘটনা, কারণ 17% রাজ্য সরকার তো চাচ্ছে না। যদি চাইতো তাহলে তো সেই এসএলপিটাকে কন্টিনিউ করতো, কিন্তু সেটা চাচ্ছে না, 7% ধরেই চাইবে। বা রাজ্য সরকার যদি বলতো এরকম করে এসএলপিটাতে বলা থাকতো যে না, আমরা পুরোনোগুলোকে 17% এবং নতুনের ক্ষেত্রে 7%, সেটা বলিনি। তার মানে রাজ্য সরকারের দিক থেকে এটা স্পষ্ট যে যা হবে সেটা 7% ধরেই হবে। তার মানে একটা জিনিস একটু বলা যেতে পারে যে রিপ্যানেল কিন্তু হওয়ার সম্ভাবনা রাজ্য সরকারের দিক থেকে আছে। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে একটা সুযোগ দেওয়া আছে যারা এফেক্টেড। এফেক্টেড কারা হতে পারে? যাদের এখন অনগোয়িং প্রসেসটার মধ্যে আছে, যাদের পরীক্ষা দিচ্ছে, যারা ইন্টারভিউয়ে আছে, যাদের লিস্টেড আছে, এই পার্সন গুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখন একটা সমস্যা হয়েছে। সেটা তাদের ক্ষেত্রে কি হবে? তাহলে তারা কিন্তু এপিল করতে পারবে, এটা আমি ভিডিওর প্রথমেই বলেছি। তোমরা অনেকে সেটাকে হয়তো বুঝতে মানে শেষের দিকটা না দেখে দেখেছো, যার জন্য দেখো এটা কিন্তু এপিল করা যেতে পারে। তাহলে আমাদের দুটো কন্ডিশন থাকছে। একটা হচ্ছে রাজ্য সরকারের দিক থেকে রাজ্য সরকার চাইবে যে 7% ধরে এগোবে, কিন্তু যারা অনগোয়িং প্রসেসে আছে তারা চাইবে কিন্তু যে না, আমাদের আগের 17% ধরে সেটাকে, আগের পরীক্ষাগুলো, কারণ আমরা তো নোটিফিকেশনে দেখেছি সেইভাবেই কিন্তু অ্যাপ্লাই করেছি বা পরীক্ষা দিয়েছি, তারা চাইবে 17%। সুতরাং এই যে তারা একটা এপিল করার যে তাদের একটা সুযোগ থাকছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তাহলে জিনিসটা নির্ভর করবে হচ্ছে কিন্তু দেখো, এবার যারা এফেক্টেড বা যারা ক্যান্ডিডেট এই পরীক্ষাগুলোতে বর্তমান অনগোয়িং প্রসেসের মধ্যে আছো, তারা এপিল কিন্তু করতে পারবে। তাহলে আমাদের ফলাফলটা কি কিসের উপর নির্ভর করবে? ফলাফলটা কিন্তু নির্ভর করবে হচ্ছে আমাদের এপিলে কি আসবে তার উপরে। এবার কেন এই এপিলটা করতে হচ্ছে? দেখো, এপিল করার মধ্যে কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতি অ্যারাইজ করে গিয়েছে আজকের এই উইথড্রলের জন্য। বিভিন্ন রকম পরিস্থিতি, বা আমরা সেটাকে জটিলতা বলতে পারি। জটিলতাটা কিরকম? জটিলতাটা হচ্ছে, আজকে এসএলপিতে যখন উইথড্র করা হয় তখন বলা হয়, মাননীয় সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, যাদের শুধু মানে ইন্টারভিউ হয়ে গেছে, যাদের শুধু জয়েনিংটা বাকি আছে, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না। অর্থাৎ তাহলে এখন যে প্রসেসটা আছে যে যাদের জয়েনিং বাকি আছে, যাদের জয়েনিং বাকি আছে বলতে যাদের ইন্টারভিউ সব হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট হয়তো হাতে পেয়ে গেছে, তাদের জয়েনিং আছে। এবার আমরা কিন্তু এসএলএসটির ক্ষেত্রেও দেখেছি যে বেশ কয়েকটা সাবজেক্টের ভেরিফিকেশন হয়ে গেছে এবং সংসদেরও ভেরিফিকেশন হয়ে গেছে। অর্থাৎ তারা কিন্তু জয়েনিং পেয়েছে বা জয়েন করেছে বা করবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। তো তাদেরটা যদি হয়, অর্থাৎ তাদের যদি 17% নিয়ে হয়, তাহলে বাকিদের গুলো কি হবে? কারণ একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আমরা দেখছি যে 9-10 এসএলএসটি 9-10 আছে এবং এসএলএসটি 11-12টা আছে। যদি আমরা এসএলএসটি 9-10টাকে আলাদা করেও ধরি এবং এসএলএসটি 11-12টা ধরি, তাহলে কিছু সাবজেক্টের ক্ষেত্রে জয়েনিং লেটার পেয়েছে বা পাবে, বা তাদের জয়েনিংটা শুধু বাকি আছে। তাহলে তাদের এবং এই যে যাদের এখনো ইন্টারভিউ হয়নি বা যাদের এখনো সেই বাকি প্রসেসিং গুলো হয়নি, তাহলে তাদেরকে কেমন করে আলাদা করা যাবে? অর্থাৎ কারো ক্ষেত্রে 17%, কারো ক্ষেত্রে 7%, এটা কি সম্ভব? তাহলে এটা সম্ভব না। গোটাটা যদি করতে হয় তাহলে গোটা 11-12টাকে 17%-এ এনে অথবা 7%-এ এনে কিন্তু এই প্রক্রিয়াটা চালাতে হবে। না হলে কিন্তু আবার সেটা নিয়ে আরেকটা জটিলতা তৈরি হবে। একই রকম ভাবে একই নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ 9-10-এর ক্ষেত্রেও বলছি, যদি 11-12টার ক্ষেত্রে 17% ধরা হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 9-10-এর ক্ষেত্রেও 17% ধরে এগোতে হবে। না হলে সেক্ষেত্রেও একটা জটিলতা তৈরি হবে, আবার একটা কেসের সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তো এই যে জটিলতাগুলো তৈরি হয়ে আছে বা তৈরি হয়ে গেল, সেগুলো নিশ্চয়ই একটা সমাধান আছে, এবং সেই সমাধানটা কি সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। রাজ্য সরকারের মতো নিশ্চয়ই চিন্তা ভাবনা করে 7% ধরে এগোতে চাইবে, অথবা মানবিক দিক থেকে 17% ধরেও সেটাকে করতে পারে। তাহলে এটার একটা স্কোপ থাকছেই। তার সঙ্গে সঙ্গে যারা এফেক্টেড, মাননীয় সুপ্রিম কোর্ট থেকে বলা আছে যারা এফেক্টেড তারা কিন্তু ফাইল করতে পারে, অর্থাৎ অ্যাফেক্টেড টু ফাইল অর্ডার, এটা কিন্তু করতে পারে বলে বলা আছে, অর্থাৎ এপিল করতে পারে। এবার তারা নিশ্চয়ই এপিল করবে। তাদের এপিলের উপর কিন্তু নির্ভর করছে
মাননীয় সুপ্রিম কোর্ট নিশ্চয়ই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সেই ব্যাপারগুলো দেখবে, বা সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সেই ব্যাপারগুলো দেখবে। তাহলে মানে এই ব্যাপারগুলো দেখার পরে শেষ পর্যন্ত কি দাঁড়ায়, এটা কিন্তু একটা জন্য ওয়েট করতে হবে আমাদের। কারণ এখনই যে এটার সমাধান হয়ে গেল 2000 অনগোয়িং প্রসেসগুলোর, সেটা কিন্তু নয়। এটা ঠিক যে নতুন প্রসেসিং এর কিন্তু আর কোনো বাধা থাকলো না। সেটা আপার প্রাইমারি হতে পারে, সেটা SLST 3 হতে পারে, বা অন্য এক্সামগুলো হতে পারে, WBP, অন্যান্য এক্সামগুলো হতে পারে। কিন্তু সেগুলোর ক্ষেত্রে যেরকম বাধা নেই, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু কিছু এখনো সমস্যা আছে, যে সমস্যাটা নির্ভর করবে দুটো দিক থেকে। একটা হচ্ছে সরকার কি চাচ্ছে। আগের প্রসেসিংটা সরকার নিশ্চয়ই চাইবে যে আমরা অনগোয়িং প্রসেসটাতে কি করব, একটা মাননীয় সুপ্রিম কোর্টের এ ব্যাপারে মতামত চাইতে পারে। অথবা যদি না চায়, তাহলে আরেকটা দিক থেকে যারা ক্যান্ডিডেট আছে তারা নিশ্চয়ই চাইবে যে আমরা একটা এপিল করি, এবং এপিল করে সেই পরিস্থিতিটাকে আমরা মাননীয় সুপ্রিম কোর্টে জানাই যে আমরা এই পরিস্থিতিতে আছি। তাহলে এই যে এপিল এবং এই যে এই জটিলতা থেকে একটা বেরোনোর নিশ্চয়ই একটা রাস্তা তৈরি হবে। এবং সেটা যে একদম ইমিডিয়েট তৈরি হবে সেটা নাও হতে পারে, সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। তবে এটা নিশ্চিত যে এই সমস্যাটা কিন্তু, বা অনগোয়িং প্রসেসদের ক্ষেত্রে এই জটিলতা কিন্তু একদম যে কাটলো তা বলা যায় না। বরং এটা কি হবে সেটা আমাদের নির্ভর করতে হবে এরপরে এই এপিলের ফলাফল কি দাঁড়ায় সেটার উপর। কারণ এর অনেক কয়েকটা গ্রাউন্ড থাকবে। অনেক কয়েকটা গ্রাউন্ডের বলতে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে মানবিক একটা দৃষ্টিভঙ্গি থাকবে যে অনগোয়িং প্রসেসগুলোর মধ্যে কি হবে, এটা একটা মানবিক দৃষ্টিভঙ্গি থাকবে। এবং সেটা দিয়ে যদি বিচার করে একটা রায় দেয় মাননীয় সুপ্রিম কোর্ট থেকে, বা সরকারি একটা দৃষ্টিভঙ্গি দেয় যে না, এটার একটা সুরাহা হোক, 70% ধরেই আগের যেহেতু পরীক্ষা, সেটার একটা সুরাহা হোক, তাহলে সেটাও হতে পারে। তার অর্থ এই নয় যে একদম রিপ্যানেল হচ্ছেই বা হবেই, এটা এখনো নিশ্চিত করে বলা যায় না, বা আমরা কেউই সেটা বলতে পারি না। এটা নির্ভর করবে নিশ্চয়ই এপিল কি হবে, বা সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে তার উপরে। তাহলে এটাই ছিল আমাদের আজকে তোমাদের সঙ্গে এই একটা চিন্তা ভাবনা শেয়ার করা। এবং অবশ্যই এটা এরকম চিন্তা ভাবনা যে তোমরা নিশ্চয়ই বর্তমান পরিস্থিতির সঙ্গে কিছুটা একমত হবে যে না, এটার একটা সুষ্ঠু সমাধান পাওয়া গেল না, আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতেই বর্তমান আমরা আছি যারা অনগোয়িং আছে তাদের ক্ষেত্রে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুইং বার্ডস এন্ড স্টে টিউনড।